আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করো অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে অভিশপ্ত সেই বাড়ি। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। অবশেষে নতুন বাসায় উঠে গেলাম। মেসে থাকার চেয়ে অনেক ভালো হবে, ভাড়াও কম, আবার প্রত্যেকের জন্য একটা করে রুম। এর থেকে আর ভালো সুবিধা কি হতে পারে? তাই আজকে সবগুলো জিনিসপত্র, প্রয়োজনীয় আসবাবপত্রগুলো নিয়ে নতুন বাসায় যাচ্ছি। আমি একা না, আমার বন্ধুরাও আছে। চলুন যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, আপাতত একটা পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছি। বাসা থেকে ক্যাম্পাস দূরে হওয়ার কারণে নতুন বাসা নিলাম। আমার সাথে আমার হারামি বন্ধুগুলোও আছে, সানি, রাফান, হাকিম, সাদ্দাম আর রনি। আমরা সবাই একসাথে থেকে পড়ালেখা করছি। পরিচয় দিতে দিতে নতুন বাসায় চলে আসছি। সবগুলো মালামাল ঠিকঠাক মতো সাজালাম। বাড়িটা 3 তলায়, নিচের তলায় একটা গোডাউন, দ্বিতীয় তলায় মালিক থাকে, আর উপরের তলায় আমরা উঠেছি। অবশেষে যে যার মতো রুম পছন্দ করে নিল, আর নিজেদের জিনিসপত্র নিজেদেরই গোছাতে লাগলো। সবগুলো ঠিকঠাক করতে রাত প্রায় 11টা বেজে যায়। তাই আর খাওয়া দাওয়া না করেই সবাই ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 4টা। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। সাধারণত প্রতিদিনের ফজর নামাজের সময় উঠতে উঠতে এই সময় আমার ঘুম ভেঙে যায়। আজকেও তাই ব্যতিক্রম হলো না। আমি বিছানা থেকে উঠে জানালা খুলে দিলাম। হঠাৎ করে একটা জিনিস দেখে ঘাবড়ে গেলাম। বাড়িটার পেছনে একটা পুকুর রয়েছে, আর পুকুরের পূর্ব পাশে একটা কবর রয়েছে, চারপাশটা ঘেরাও করা। আমি হঠাৎ করেই দেখলাম একটা ছেলে সেখানে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। আর অদ্ভুত বিষয় হলো, ছেলেটার গায়ে যে শার্ট রয়েছে সেটা আমার মতোই, প্যান্টও আমার মতো, এবং শরীরের পুরো গঠন আমার মতো। রীতিমতো একটা টাসকে খেলাম। এটা কি করে সম্ভব? আমি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি সবগুলোই আমার সাথে মিল। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটাকে। আরও একটা জিনিস দেখে আমি আরও ঘাবড়ে গেলাম। চাঁদের আলোতে কবরস্থানের ছায়াটা পানিতে দেখা যাচ্ছে, কিন্তু ছেলেটার কোনো ছায়া দেখা যাচ্ছে না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 4টা 25 বাজে, আর 5 মিনিট পর ফজরে আজান দিবে। আমি চিন্তা করলাম এটা কারো রিলেটিভ কবর হবে, একটু পরে আজান দিবে, তাই হয়তো এখানে জিয়ারত করতেছে। এরপর আজান হলো। আমি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম, আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। পরের দিন আমরা সবাই ক্যাম্পাসে চলে গেলাম। আমি এই ব্যাপারে কাউকে কিছুই বলিনি। সবাইকে দেখলাম অনেক খুশি মনে হচ্ছে, কিন্তু সাদ্দামের দিকে তাকিয়ে দেখি একটা আতঙ্কের মধ্যে আছে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কী রে, কী হয়েছে তোর? সাদ্দাম বলল, না তেমন কিছু না। আমি বললাম, সমস্যা নাই, কি হয়েছে বল। সাদ্দাম বলল, ওদেরকে কিছু বলিস না, পরে আমাকে নিয়ে টোল বানাবে। আমি বললাম, আরে পাগল, বলবো না, বল কি হয়েছে। সাদ্দাম বলল, বন্ধু, কালকে রাতে ঘুমানোর পর হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কিন্তু আসল কথা হলো ছেলেটার পুরো আমার মতো, একই শার্ট প্যান্ট, সম্পূর্ণ আমার মতো। সাদ্দামের কথা শুনে আমার ভেতরে একটা মোচড় দিয়ে উঠলো। এটা কি করে সম্ভব? আমি ভাবলাম এটা আমার কোনো, কিন্তু সাদ্দামের সাথেও এমনটা হয়েছে। তার মানে এটা স্বাভাবিক কিছু না, প্যারানর্মাল কিছু হবে। আমার সাথেও যে এমনটা ঘটেছে সেটা আর আমি সাদ্দামকে বলিনি। তারপর আমি সাদ্দামকে বললাম, আরে ধুর, এটা কোনো কথা বললো? হয়তো কেউ কারো রিলেটিভ কবর জিয়ারত করেছে। সাদ্দাম বলল, কিন্তু ছেলেটা তো আমার মতো। আমি বললাম, তো কি হয়েছে? হয়তো দেখতে তোর মতো বা তোর সাজেই হবে। সাদ্দাম বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু রাত 4টা 20-এ কেউ কি কবর জিয়ারত করে? আমি বললাম, আরে বেড়া, কবর জিয়ারত করার কোনো টাইম আছে নাকি? যে কোনো সময় করা যায়, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। এরপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসলাম। সেই দিন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রায় শেষ রাতে আমার ঘুম ভেঙে যায়। আজকে আমি জানালা খুলে বাইরের দিকে তাকালাম, আবারও ওই লোকটাকে দেখলাম আগের অবস্থায় দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। আমি সাথে সাথে সাদ্দামকে কল দিলাম। আমি বললাম, হ্যালো সাদ্দাম, আজকে দেখতো বাইরে কিছু আছে কি না। সাদ্দাম বলল, কই না তো, কিছুই তো দেখতেছি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এক কথা বলেই আমি কলটা কেটে দিলাম। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আমি প্রতিদিন রাতে ওই ছেলেটাকে ওই জায়গায় দেখতাম।
এবং আমার গায়ে যে জামাটা থাকতো সেই জামাটা গায়ে দিয়ে থাকতো। একদিন আমি সিদ্ধান্ত নিলাম এই ছেলেটার সাথে কথা বলবো। আমি আজকেও একই সময় জেগে গেলাম, জানালা দিয়ে দেখতে পেলাম যে ছেলেটা আছে কি না। ছেলেটা আছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সেখানে গেলাম, দেখলাম ছেলেটা এখনও দাঁড়িয়ে আছে। তারপর আমি পুকুরটাতে নামলাম অজু করার জন্য। অজু করে উপরের দিকে তাকাতেই দেখি ছেলেটা নাই। তারপর যখন উপরে উঠলাম দেখলাম ছেলেটা আবার সামনে দাঁড়িয়ে আছে। একটু ভয় পেলাম। এরপর ছেলেটা আমাকে বলল, ভাই একটু এইদিকে আসেন। আমি বললাম, কেন, আপনি কে? ছেলেটা বলল, আসেন কবরটা একটু জিয়ারত করতে হবে। আমি বললাম, না এখন না, একটু পর আজান দেবে, নামাজ পড়ে তারপর যাব। ছেলেটা বলল, না ভাই একটু পর, আমার কাজ আছে, আপনি এখন চলেন। আমি বললাম, না আমি এখন যাব না। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। এবার ভাবতে লাগলাম আসলেই এটা প্যারানর্মাল কিছু না, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল। সকালবেলা আমি শুয়ে আছি, এমন সময় সানি আমার রুমে আসলো আর এসে বলতে শুরু করলো, কী রে কী করিস, সাদ্দামকে দেখেছিস? আমি বললাম, না দেখিনি, হয়তো রুমে আছে, দেখ। সানি বলল, না রুমে নাই, বাথরুমে নয়, অন্য রুমেও নাই। আমি বললাম, হয়তো কোথাও আছে। প্রায় সকাল 9টা পর্যন্ত সাদ্দামকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এরপর আমার সবাই ক্যাম্পাসে চলে গেলাম। ক্যাম্পাস থেকে আসার পরও দেখে সাদ্দাম বাসায় নেই। একটু চিন্তা হলো কোথায় গেল ছেলেটা। এরপর গোসল করে নামাজ পড়লাম। তারপর আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম ওই পুকুরে চুল জাতীয় কিছু একটা ভাসছে। আমি সানিকে ডেকে বললাম, সানি দেখতে এটা কি? সানি বলল, এখানে থেকে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, চল বাইরে গিয়ে দেখি। তারপর আমি আর সানি বাইরে পুকুরের সামনে গেলাম। গিয়ে দেখি কবরস্থানে বরাবর একটা মাথা দেখা যাচ্ছে। আমি ভয়ে ভয়ে পুকুরে নামলাম। আস্তে আস্তে কবরস্থান বরাবর গেলাম। গিয়ে দেখি চুলওয়ালা একটা মাথা উল্টো হয়ে আছে। আমি কাঁপা কাঁপা হাতে মাথাটা উঠে তুলে নিলাম, আর দিয়েই তো বিশাল একটা শট খেলাম, কারণ এটা ছিল সাদ্দামের মাথা। পুরো শরীরটা পানিতে ডুবে আছে আর মাথাটা ভাসছে। আমি অনেক জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সানিও পানিতে লাফ দিল। তারপর আমি আর সানি মিলে সাদ্দামের লাশটা তুললাম। এরপরেই তো সাদ্দামের ওই মর্মান্তিক মৃত্যুটা যেন আমাদের সব কিছু এলোমেলো করে দিল। বারবার শুধু সাদ্দামের স্যার কাটানো সময়গুলোর কথা মনে পড়ছিল। কতই না সুন্দর ছিল সেই সময়গুলো। নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। বন্ধুগুলো মন মরা হয়ে বসে আছে। সেদিন রাতে আর কিছু না খেয়ে ঘুমিয়ে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু সাদ্দামের কথায় মনে পড়তে লাগলো। মোবাইলটা ওপেন করে সাদ্দামের ছবিগুলো দেখতে লাগলাম। ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছে কেউ একজন কান্না করছে। আমি লাইটের সুইচটা অন করে দেখি কারেন্ট নেই। মোবাইলটা হাতে নিলাম ফ্ল্যাশ অন করার জন্য, কিন্তু ভাগ্য খারাপ হলে যার হয় আর কি, মোবাইলও চার্জ নেই। কিন্তু রুমের মধ্যে হালকা আলো আসছে। স্পষ্ট সব কিছু না দেখা গেলেও মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে। আমি বারবার এইদিকে ওইদিকে তাকাতে লাগলাম, কোথায় থেকে কান্নার আওয়াজটা আসছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে পুরো রুম থেকে আওয়াজটাই আসছে। আমি খাট থেকে নেমে যেই মাত্র ফ্লোরে পা রাখলাম, সাথে সাথে পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছে আমি অনেকগুলো চুলের উপর পা দিচ্ছি। আমি চিৎকারে উঠে পাটা সরিয়ে নিলাম। আরও ভালোভাবে খেয়াল করে দেখলাম একটা মাথা পড়ে আছে, আর সেই মাথাটা হচ্ছে সাদ্দামের। গলা কাটা। জানলা দিয়ে তাকিয়ে আরও বড় ধরনের শট খেলাম, কারণ জানলার পাশে মাথা ছাড়া দেহটা দাঁড়িয়ে আছে। আমার পুরো শরীর ঘামতে শুরু করলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম দৌড় দিয়ে পালিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। আমি খাটের অন্য পাশ দিয়ে নামতে যাব, এমন সময় অনেক জোরে পিছলে পড়ে যায়। খেয়াল করে দেখলাম পুরো রুমের মধ্যে রক্ত জমে গেছে। দেখে মনে হচ্ছে কোরবানির গরু জবাই করা হয়েছে। আমি পালিয়ে যাব, এমন সময় সাদ্দামের মাথাটা বলতে শুরু করলো, কিরে পালাচ্ছিস কোথায়? কথাটা শোনার পর আমি আরও ভয় পাই এবং দাঁড়িয়ে যাই। মাথাটার দিকে তাকিয়ে দেখলাম চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, আর মুখ দিয়ে রক্ত ঝরছে। মাথাটা আরও বলতে শুরু করলো, কেন মারলে আমাকে? আমি বললাম, আমি কেন তোকে মারবো? তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, তুই এইভাবে চলে যাবি ভাবতেও পারিনি। মাথা বলল, চুপ থাক, কেন মারলে আমাকে সেটা বল। আমি বললাম, আজব তো, আমি কেন তোকে মারবো? মাথা বলল, সেদিন আমাকে ওই কবরস্থানে ওইখানে কেন নিয়ে গিয়েছিলি? আমি বললাম,
কোন কবর? আর আমি কেন নিয়ে যাব? মাথা বলল, কেন পানিতে ফেলে মুখটা কেন চেপে ধরছিলি? আমি বললাম, আরে আমি কেন তোকে পানিতে ফেলবো? মাথা বলল, কেন আমার মাথাটা উল্টো করে মোছাদ দিয়েছিলি? আমি বললাম, দেখ তুই কী সব বলতেছিস, আমি কিছুই বুঝছি না। মাথা বলল, কেন আমাকে মেরে ফেললি? আমি তো কোনো দোষ করিনি, আমি তো তোকে অনেক গাছের বন্ধু ভাবতাম। আমি বললাম, তুই আমার কথা শোন, আমি তোকে কিছুই করিনি, বরং তোর লাশটা আমি খুঁজে বের করেছি। মাথা বলল, আমাকে যেহেতু তুই বাঁচতে দিসনি, আমিও তোকে বাঁচতে দেব না। আমি আবার কিছু একটা বলতে যাব, এমন সময় দেখি পিছন থেকে আমার কাঁধের উপর হাত রেখে চাপ দিচ্ছে। পিছনে ফিরে দেখলাম সাদ্দামের মাথা ছাড়া দেহটা আমার কাঁধের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু রক্তপূর্ণ ফ্লোরে অনেক জোরে পড়ে গেলাম। সাদ্দামের মাথা ছাড়া দেহটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি অনেক জোরে দরজা লাথি মেরে দরজাটা ভেঙে ফেললাম। এরপর দৌড় দিয়ে সানির রুমের সামনে গিয়ে সানিকে ডাকতে শুরু করলাম। অনেকক্ষণ পর সানি দরজা খুলে দিয়ে বলল, কিরে কি হয়েছে তোর, এত রাতে হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, সাদ্দাম। সানি বলল, সাদ্দাম মানে? আমি বললাম, সাদ্দামের লাশটা আমার রুমে, মাথাটা আলাদা হয়ে আছে। সানি বলল, তোর কি মাথা ঠিক আছে? কি আবল তাবল বকতেছিস বলতো? আমি বললাম, সত্যি বলছি, আমি আমার সাথে কথা বলেছে। সানি বলল, চল তো রুমে যাই। আমি বললাম, না, ও আমাকে মেরে ফেলবে। সানি আর কোনো কথা না বলে আমার রুমে চলে গেল। আমি ওর পিছন পিছন গেলাম, গিয়ে তো আরেকটা শট খেলাম। গিয়ে দেখি কিছুই নেই, সব আগের মতো। সাদ্দাম তো দূরের কথা, রক্ত চিহ্নই নেই। তারপর সানি আমাকে বলতে শুরু করলো, ওটা তোর বাজে স্বপ্ন ছিল। আমি বললাম, স্বপ্ন নয়, আমি সত্যি বলছি। সানি বলল, তাহলে এখন কোথায় গেছে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ এখন আর কিছুই বলার নেই। তারপর সানি আমার হাত ধরে ও রুমে নিয়ে গেল। সেই রাতটা আমি ওইখানেই কাটিয়ে দিলাম। পরের দিন আবার রুমে এসে ভাবতেছি কালকে রাতে ঘটে যাওয়া ঘটনা এবং সাদ্দামের বলা কথাগুলো। সাদ্দাম বলেছিল আমি তাকে ডেকে নিয়ে ওই কবরস্থানের কাছে নিয়ে যাই, তারপর পুকুরের মধ্যে ফেলে মাথা চেপে ধরে মেরে ফেলেছি। হঠাৎ করে আমার মনে পড়ল এর কয়েকদিন আগের ঘটনা। একটা লোক আমাকে ডেকেছিল ওই কবরটা জিয়ারত করার জন্য, কিন্তু আমি যাইনি। মনে হয় ওই লোকটা সাদ্দামকে ডেকেছিল কবর জিয়ারত করার জন্য, আর সাদ্দাম ওই লোকটার কথা মতো সেখানে যায় আর ওই কবরের পাশে পুকুরটার মধ্যে ওকে ফেলে দিয়ে মেরে ফেলে। কিন্তু সাদ্দাম আমাকে কেন দোষ দিচ্ছিল? তার মানে ওই লোকটা আমার চেহারা নকল করেছে, কিন্তু মানুষের পক্ষে এটা অসম্ভব। প্রথমত চেহারা নকল করা, আর দ্বিতীয়ত সারাত কবরের পাশে থাকা আসলেই অসম্ভব। তার মানে এটা কোনো জিন বা আত্মা হতে পারে, কারণ এরা খুব সহজে মানুষের যে কোনো প্রাণের চেহারা নকল করতে পারে। এসব ভাবতে ভাবতে দেখলাম ফাহাদ আমার রুমে আসলো আর বলল, কে রে, তোরে নাকি কালকে ভূতে ধরছিল? আমি বললাম, দেখ ফাজলামি করিস না, এমনিতে কিছু ভালো লাগছে না। ফাহাদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন ক্যাম্পাসে চল, সবাই নিচে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি আসতেছি। এরপর আমরা একসাথে ক্যাম্পাসে চলে গেলাম। শুধু সাদ্দামের জায়গাটা খালি রয়ে গেল। তারপর আমরা ক্লাস করে বাসায় চলে আসলাম। সেদিন আর বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আবারও একটা ভয়ঙ্কর শব্দের মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে কিছুই নেই। জানলাটা খুলে বাইরে তাকিয়ে বিশাল আকারের এক শটটা খেলাম। তাকিয়ে দেখি ফাহাদ, হাকিম, সাদ্দাম, সানি একসাথে ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। আরও একটা শট খেলাম, কারণ ওইখানে সাথে আমিও আছি। কিন্তু এটা কি করে সম্ভব? আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারপর আমি রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে গেটের সামনে গিয়ে তো ওই কবরস্থানের দিকে তাকিয়ে দেখি কিছুই নেই, কোনো মানুষ সেখানে নেই। আমি আবার রুমে চলে আসলাম, আবার বাইরে তাকালাম, কিন্তু এবার একটু অবাক হলাম। কিন্তু আবারও সবাইকে দেখা যাচ্ছে এবং তাদের মাঝখানে আমাকেও দেখা যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি নিজের পুরো শরীরের দিকে কয়েকবার তাকাতে লাগলাম, আসলেই কি আমি আছি নাকি আমি কবরস্থানের পাশে? কিছুক্ষণ তাকিয়ে দেখলাম ওরা সবাই ওইখানে কবরের পাশে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু চিন্তা না করে আবার রুম থেকে বের হয়ে গেলাম। এবার যখন গেটের সামনে গেলাম, গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। একটু ভয় পেলাম। সাদা একটা পাঞ্জাবি পরে লোকটা দাঁড়িয়ে আছে। আমি গেট না খুলে আবার ভিতর চলে যাব, এমন সময় লোকটা বলল, ভাই
এই গেটটা খুলুন একটু, আপনার সাথে কথা আছে। আমি বললাম, আপনি কে? এত রাতে এখানে কি চান? লোকটা বলল, আগে আপনি গেটটা খুলেন, তারপর সব কিছু বলবো। আমি কিছুক্ষণ চিন্তা করে গেটটা খুলে দিলাম। তারপর আমি বাসার বাইরে যাব, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি লোকটার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবে সামান্য সামান্য দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে ওনাকে আমি চিনি, কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। এমন সময় লোকটা বলে উঠল, কি ভাবছেন? আমি বললাম, কই কিছু না। এবার বলেন আপনি কে, আর এখানে কি চান? লোকটা বলল, ভাই আমার একটা উপকার করতে হবে। আমি বললাম, কি উপকার? লোকটা বলল, ভাই আমি একটা লাশ নিয়ে এসেছি, ওইটা দাফন করতে হবে। আমি বললাম, মানে এত রাতে লাশ দাফন করতে হবে, আর মানুষজন কোথায়? লোকটা বলল, মানুষ লাগবে না, আপনি আসলেই হবে। আমি বললাম, কি অদ্ভুত ব্যাপার, আমি লোক ছাড়া দাফন কি করে করব? দুজনকে কি দাফন করা যায় নাকি? লোকটা বলল, যাবে ভাই, আপনি আসেন। আমি বললাম, আরে না, আপনি দাঁড়ান, আমার বন্ধুদের সবার উপরে আছে, আমি ওদেরকে ডেকে দিচ্ছি, ওরা যাবে। পরে লোকটা বলল, না ভাই, কাউকে লাগবে না। আমি ভাবছি কোনো ছোট নবজাতক বাচ্চার লাশ হবে, কারণ নবজাতক বাচ্চার জন্য বেশি লোকের দরকার নেই, আর একা একজনের পক্ষেই লোক বহন করা সম্ভব। যদি বড় মানুষের লাশ হয় তাহলে 4 জন লাগে কমপক্ষে। যেহেতু লোকটা একাই এসেছে, সেহেতু এটা নবজাতকের লাশ হবে। তারপর আমি তাকে বললাম, কোথায় লাশ? লোকটা বলল, ওই যে। আমি বললাম, কোথায়? লোকটা বলল, ওই যে ওইখানে, আপনি দেখছেন না? আমি বললাম, আরে কোথায়? আমি তো কিছুই দেখছি না। লোকটা বলল, আপনি গেটের সিঁড়ির দিকে তাকান। আমি গেটের সিঁড়ির দিকে তাকিয়ে বিশাল একটা শট খেলাম, কারণ এটা কোনো নবজাতকের লাশ নয়, আমার মতো বড় একটা ছেলের লাশ। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পকেটটাই হাত দিলাম সানিকে কল দেওয়ার জন্য, কিন্তু মোবাইল ভুলে বাসায় রাখতে আসছি। আর গেটের সিঁড়ির উপরে লাশ রাখা, যাকে টপকে ভিতরে যাওয়া সম্ভব না। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। এরপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম দৌড় দিয়ে পালিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ এমন সময় লোকটা বলে উঠল, পালিয়ে যাবে কোথায় ভাই? আপনার যাওয়ার আর রাস্তা নাই। এবার তো আরও বেশি ভয় পেলাম, কারণ আমি পালিয়ে যাব সেটা মনে মনে ভাবছি, আর লোকটা সব কিছু জেনে গেছে। ভয় আমি নিচের দিকে তাকিয়ে আছি, খেয়াল করে দেখলাম আমার পায়ের নিচে সব কিছু যেন বদলে গেছে। আমি মাথা উপর করে তাকিয়ে দেখি আমি আর বাসার সামনে নেই, একটা মরুভূমিতে চলে এসেছি, আর আমার চারপাশে শুধু কবর আর কবর। যেদিকে তাকাই শুধু কবরই দেখতে পাচ্ছি। পেছনে তাকিয়ে দেখি ওই লোকটা লাশটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে জানাজার পড়ানোর জন্য। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চোখ বন্ধ করে ওই কবরগুলোর উপর দিয়ে দৌড়াতে শুরু করলাম। পিছনে তাকাচ্ছি না, শুধু সামনের দিকে দৌড়াচ্ছি। প্রায় 30 মিনিট দৌড়ানোর পর দেখলাম আমি আর ওই মরুভূমিটাতে নেই, একটা হাউজের কাছে চলে আসলাম। গভীর রাত, তাই রাস্তায় গাড়ির সংকট খুবই কম ছিল। আমি একটা ল্যাম্পপোস্টের নিচে বসে পড়লাম। অনেকক্ষণ বসার পর আবারও বাসার দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় বাসার সামনে আসলাম। প্রথমে কাউকে দেখলাম না। যখন গেটের সামনে গেলাম আবার একটা শট খেলাম, কারণ লোকটা এখানেই সেখানেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে বলতে শুরু করলো। লোকটা বলল, দৌড় দিয়ে কোনো লাভ হবে না। আবারও আসতে হলো। আমি বললাম, আপনি কে বলুন তো, আমার পিছনে লাগছেন কেন? লোকটা বলল, জানারটা পরে ফেলুন, আমি আর আপনার পিছনে লাগবো না। আমি বললাম, অসম্ভব, আমি জীবনেও জানাজার পড়াবো না, আপনি জায়গা দেন, আমি রুমে যাব। লোকটা বলল, সেটা তো হবে না, আপনার জন্য 2টা রাস্তা আছে। আমি বললাম, কি? লোকটা বলল, আপনি লাশটা জানাজার পড়াবেন, না হলে লাশটার চেহারা দেখবেন। আমি বললাম, মানে কি? আমি এটাও করব না। লোকটা বলল, যে কোনো একটা তো করতে হবে, না হলে আপনার অবস্থা সাদ্দামের মতো হবে। আমি লোকটার কথা শুনে অনেকটাই ঘাবড়ে যাই। অনেকক্ষণ চিন্তা করার পর আমি বললাম, ওকে, আমি লাশটার চেহারা দেখব, কিন্তু জানাজার পড়াবো না। তারপর লোকটা আর কিছু না বলে লাশটাকে আমার সামনে নিয়ে আসে। আস্তে আস্তে মুখটা গিয়ে খুলে দেয়, নাক থেকে তুলা সরিয়ে নেয়, তারপর আমাকে দেখতে বলে। আর আমি দেখেই তো অনেক বড় একটা শট খেলাম, কারণ লাশটার চেহারা সম্পূর্ণ আমার মতো, মনে হচ্ছে এটা আমার লাশ। তারপর আমি ভয়ে ভয়ে লোকটার দিকে তাকাতে লাগলাম, তাকে আরও বড় একটা শট খেলাম,
কারণ ওই লোকটার চেহারাও আমার মতো হয়ে গেছে। মনে হচ্ছে লাশটাও আমি, লোকটাও আমি, এবং আমি নিজেই দাঁড়িয়ে আছি। একটা মানুষ চিন্তা হয় কেমনে? কিছু চিন্তা করার আগে লাশটাকে টপকে আমি বাসার দিকে দৌড় লাগালাম। গেট পার হয়ে যখন সিঁড়িতে উঠলাম, পেছন থেকে কেউ একজন আমাকে টেনে ফেলে দিল। পড়ার সাথে সাথে মুখের বাম পাশে কেটে রক্ত বের হতে শুরু করলো। পেছন তাকিয়ে দেখি ওই লোকটা একটা হাত দিয়ে আমাকে টেনে ফেলে দিয়েছে। আর অদ্ভুত বিষয় হলো, আমার যেভাবে রক্ত বের হচ্ছে লোকটারও সেমভাবে রক্ত বের হচ্ছে। পা থেকে জুতাটা খুলে লাশটার উপর মেরে দিয়ে আমি রুমে চলে গেলাম। গিয়ে লাইট ফ্যান সব কিছু জ্বালিয়ে দিয়ে দরজা বন্ধ করে আমি একটা টেবিলের নিচে ঢুকে পড়লাম। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। বুঝতে পারছি না এগুলো সত্যি নাকি স্বপ্ন। তাই নিজেকে একটা চিমটি কাটলাম, কিন্তু স্বপ্ন না সত্যি ছিল। তারপর বাইরে তাকিয়ে দেখলাম ওই কবরটার পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমি আর কিছু চিন্তা না করে শুয়ে পড়লাম। সকালবেলায় মানুষের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলো। সানি এসে আমার দরজায় টোকা দিতে শুরু করলো, কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্টে দরজা খুলে দিলাম। তারপর সানি বলতে লাগলো, কিরে এত ঘুম কিসের? সে কখন থেকে ডাকছি, তাড়াতাড়ি নিচে আয়, একটা অঘটন ঘটেছে। আমি বললাম, কি হয়েছে? সানি বলল, নিচে আয়, আসলেই দেখবি। আমি ভাবতে শুরু করলাম কাল রাতের ঘটনা, আবার কারো কোনো বিপদ হলো না তো। আর কিছু চিন্তা না করে তাড়াতাড়ি নিচে গেলাম। যাওয়ার পরেই তো আরও পুরো পৃথিবী উল্টে যেতে লাগলো, কারণ ফারুকের লাশ পড়ে আছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আরও অবাক করা বিষয় হলো, কালকে রাতের লাশটা যেখানে ছিল ফারুকের লাশটাও একই জায়গায় আছে। গলা শুকিয়ে আমার কাঠ হয়ে গেল। নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যখন আমি ফারুকের লাশের সামনে গেলাম আর বড় একটা শট খেলাম, কারণ ফারুকের মুখের পাশ থেকে ফারুকের মুখের বাম পাশে কেটে রক্ত বের হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি চিন্তা করতে লাগলাম গত রাতের ঘটনা। তার মানে আমার সাথে যা ঘটেছে ফারুকের সাথে এমনটাই ঘটেছে। কিন্তু তফাৎ হচ্ছে আমি ওইখানে লাশের জানাজার পড়াইনি, আর ফারুক পড়ে এসে না। আর কিছু চিন্তা করতে পারছি না। নিজের অজান্তে চোখ দিয়ে পানি ধরতে শুরু করলো। আমার দুইটা বন্ধু এইভাবে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। ফাহাদ আর হাকিমের দিকে তাকিয়ে দেখি ওরা কান্না করছে। এরপর ফারুকের লাশটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের পরীক্ষার কারণে কেউ তার সাথে যেতে পারেনি। এভাবে কয়েকদিন চলে যায়, আর ওই লোকটাও কবরস্থানের পাশে দেখেনি। সব কিছুই স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু না, এই স্বাভাবিকটা বেশি দিন থাকলো না। ওই দিন রাতে আমি পড়ালেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে, দম আটকে আসছে। আমি তাড়াতাড়ি করে উঠতে লাগলাম, কিন্তু পারলাম না। খেয়াল করে দেখলাম দুই দিকে থেকে দুইটা হাত আমার বুকুর উপর চাপ দিয়ে আছে। আমি হাতগুলো দেখার জন্য আমার পাশে তাকালাম, আর তাকিয়ে তো বিশাল আকারে একটা শট খেলাম। দুইটা লাশ শুয়ে আছে, পুরো শরীর সাদা কাপড়ের দ্বারা মোড়ানো, কিন্তু একটার মাথা নেই। আমি বিছানা থেকে উঠে পালাতে লাগলাম, কিন্তু পুরো বিছানা যেন ভেজা এবং আমাকে আঁকড়ে ধরে আছে। খেয়াল করে দেখলাম পুরো বিছানার মধ্যে রক্ত। আরও অবাক হলাম, উপরের দিকে তাকিয়ে দেখলাম দুইটা মাথা ঝুলছে, নাক এবং কানের মধ্যে তোলা দেওয়া। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি আর কিছু চিন্তা না করে বিছানা থেকে উঠে দৌড় দিতে শুরু করলাম। ফলে রক্ত থাকার কারণে অনেক জোরে পড়ে গেলাম। এরপর উপর থেকে 4টা তুলার টুকরা আমার মাথার উপর পড়লো। তাকিয়ে দেখি ওই মাথা দুটো নাক থেকে তোলা টুকরোগুলো পড়েছে। আরও অবাক হলাম, কারণ এবার মাথাগুলো স্পষ্ট চেনা যাচ্ছে। একটা সাদ্দামের, অন্যটা ফারুকের। ভয়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি আবার উঠে পালাতে যাব, এমন সময় তারা বলতে শুরু করলো। সাদ্দাম বলল, পালিয়ে যাবে কোথায় ভাই? ফারুক বলল, আমাদের এখানে একা রেখে পালাতে পারবি না তুই। সাদ্দাম বলল, সেদিন আমিও পালাতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে চিকি মেরে ফেলে দিয়েছিলিস। ফারুক বলল, আমাকে দিয়ে আমার জানাজার পড়িয়েছিস তুই। আমি বললাম, দেখ, তোদের কাউকে আমি কিছুই করিনি। কি করে হয়েছে আমি কিছুই জানি না। সাদ্দাম বলল, তুই আমাদের মেরেছিস, বল কি দোষ করেছিলাম আমরা? আমি বললাম, বিশ্বাস কর, আমি কিছুই করিনি। ফারুক বলল, তোকে বিশ্বাস করব? তুই আমাকে আঘাত করে জিন্দা কবর দিয়েছিস। আমি বললাম, দেখ, আমি এর কিছুই জানি না। তুই সানি বা
ফারাদেরকে জিজ্ঞাসা কর। সাদ্দাম বলল, ওদের কি জিজ্ঞাসা করব, তুই ওদেরকেও তো মারবি। আমি বললাম, না এটা অসম্ভব, ওদের কিছুই হবে না, আমি তো আছি। সাদ্দাম বলল, কোথায় থাকবে তুই? আজকে তো তোকে আমাদের সাথে নিয়ে যাব, যেখানে তুই আমাদের রেখে এসেছিস। ফারুক বলল, তোর মতো বেঈমান বোঝো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কিছু বলতে যাব, এমন সময় ওই দুইটা লাশ বিছানা থেকে উঠে আমার দিকে আসতে থাকে। আসার সময় তাদের সাদা কাপড়গুলো খুলে যায়, মাথা ছাড়া দেহ দুটো আমার কাছে আসতে থাকে। আমি ভয়ে পেছনের দিকে হাঁটতে থাকি। এক সময় দেওয়ালে গিয়ে আমি আটকে যাই। মাথা ছাড়া দেহ দুটা আমাকে গলা চেপে ধরার সাথে সাথে আমার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। তারপর আমাকে বিছানার উপর রেখে বালিশ দিয়ে আমার মুখে চেপে ধরে। অনেক লাফালাফি পর আমি বালিশটা ছুঁড়ে ফেলে দিই। তারপর একটা লাশ আমাকে উল্টো করে চেপে ধরে, আর একটা লাশ গরম রক্ত আমার মুখে চেপে ধরে কানের ভেতর দিয়ে ঢালতে থাকে। রক্তগুলোও এতটা গরম যে যেখানে পড়েছে সেখানে পুরো কালো হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পরও আমি ওদের সাথে পারছি না। এমন সময় ফজর আজান দিল, আর ওই মাথা ছাড়া দেহ দুটো আমাকে ছেড়ে দিয়ে এক পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। আমি এবার উঠে দৌড়াতে শুরু করলাম। সানের রুমের সামনে গিয়ে দরজা আঘাত করতে থাকি। কিছুক্ষণ পর সে দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে হাঁপাতে শুরু করলাম। সানি আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি সব কিছু খুলে বললাম। সে একটা লাইট নিয়ে আমার রুমে যায়, গিয়ে দেখে কিছুই নেই, সব কিছুই ঠিকঠাক, কোনো রক্তের ফোঁটাও নেই। তারপর আমাকে বলে, এগুলো তোর স্বপ্ন ছিল। আমি বললাম, স্বপ্ন নয়, আমার কানের মধ্যে গরম রক্ত দিচ্ছিল, তুই দেখ। সানি বলল, কিছুই নেই, সব স্বাভাবিক। আমি বললাম, বিশ্বাস কর, সবগুলোই সত্যি। সানি বলল, জানি, এবার হাত মুখ ধুয়ে এসে আমার রুমে ঘুমা। তারপর আমি আর সানি তার রুমে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ফাহাদের ডাকে ঘুম ভাঙলো। এরপর ফাহাদ বলতে শুরু করলো, কিরে, কখন থেকে ডাকছি, তোরা উঠছিস না যে? আমি বললাম, রাতে ঘুমায়নি, তো এখন একটু ঘুম আসলো। ফাহাদ বলল, সানি কোথায়? আমি বললাম, ওয়াশরুমে গেছে। ফাহাদ বলল, হাকিমকে দেখেছিস? আমি বললাম, না, এইমাত্র উঠলাম ঘুম থেকে, দেখ হয়তো ওর রুমে আছে। ফাহাদ বলল, আরে নেই, মোবাইলও রুমে রাখা, অনেক আগে থেকেই নেই। হঠাৎ করে আমার কাল রাতে ঘটে যাওয়া মনে পড়ে গেল। আমি ফাহাদকে কিছু না বলে হাকের রুমের দিকে দৌড় দিলাম। গিয়ে দেখি ও নেই। অনেক খোঁজার পরও পেলাম না। আমার ভিতরে একটা অস্থির কাজ করছিল, কারণ আমার সে যা ঘটেছে তার ফল আমার বন্ধু পায়। আমি নিচে গিয়ে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। আবারও আমি আর সানি হাকিমের রুমে গেলাম কোনো চিহ্ন পাই কিনা দেখার জন্য। গিয়ে দেখি হাকিমের একটা জুতা খাটের বরাবর উল্টো হয়ে আছে। আমি ভয়ে ভয়ে খাটের নিচে তাকিয়ে এলাম, আর তাকিয়ে বিশাল আকারে একটা শট খেলাম। তাকিয়ে দেখি হাকিমের দেহটা পড়ে আছে, একটা বালিশ দিয়ে মুখটা চাপা দেওয়া। আমি অনেক জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে সানি আর ফাহাদ তাড়াতাড়ি আমার কাছে আসলো আর এসে খাটের নিচে তাকালো। এরপর ফাহাদ আর সানি হাকিমের দেহটা টেনে বের করলো। খুব খারাপ লাগছে দেখতে, সম্পূর্ণ মুখ লাল হয়ে আছে, কানের পুরো অংশ পুড়ে গেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা বাস্তব। আমার চিল্লাচিল্লাতে শুনে অনেক লোকের ভিড়ে আসে। তাদের মধ্যে একজন পুলিশকে কল করে, আর পুলিশ এসে হাকিমের লাশটা মর্গে নিয়ে যায়। এক এক করে আমার সব বন্ধুগুলোই মারা যাচ্ছে, অথচ আসল কাহিনীটা কি তা এখনো জানতে পারিনি। সেদিন বিকেলে আমি আর সানি একটা হুজুরের কাছে যাই। যাওয়ার পর হুজুরকে সব কিছু খুলে বলি। এরপর হুজুরকে সাথে নিয়ে আসি আমাদের বাসায়, কিন্তু হুজুর গেটের সামনে গিয়ে থেমে যায়। তারপর আমি তাকে বললাম, কি ব্যাপার হুজুর, আপনি দাঁড়ালেন কেন? হুজুর বলল, এই বাড়িতে অশুভ আত্মা আছে। সানি বলল, সেই জন্যই তো আপনাকে নিয়ে আসছি, কিছু একটা করেন। হুজুর বলল, না, আমি কিছুই করতে পারবো না, কিছু করতে গেলে আমারও ক্ষতি হবে। আমি বললাম, মানে কি, কিছু করতে পারবেন না মানে? প্লিজ কিছু একটা করেন। সানি বলল, এমনিতে আমাদের অনেক কিছু চলে গেছে, আমরা আর কিছু হারাতে চাই না। হুজুর বলল, দেখেন, আমার কিছু করার নাই, আপনারা অন্য ব্যবস্থা করেন। এই কথা বলে হুজুর বাড়ির গেট থেকে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে কেন অশুভ আত্মা থাকবে? কোথায় থাকে আসলে এই আত্মা?
কিছুই মাথায় ঢুকছে না। এরপর একটা বুদ্ধি এলো মাথায়, দারোয়ানের কাছ থেকে সব কিছু জানা যাবে। এরপর আমি আর সানি দারোয়ানের কাছে গেলাম। সে আমাদেরকে দেখে বলতে লাগলো, মামা তোমরা এখানে কি বলবা? আমি বললাম, মামা আমাদের একটা সত্যি কথা বলবেন। দারোয়ান বলল, কি কথা? আমি বললাম, এই বাড়িতে কি কিছু আছে অশুভ জাতীয়? দারোয়ান বলল, কই আমি তো কিছুই জানি না। সানি বলল, এই মিয়া মিথ্যা কম বলেন, সত্যি কথা বলেন, আপনাকে টাকা দিব। টাকার কথা শুনে দারোয়ানের চেহারাটা লাল হয়ে গেছে, খুশিতে বলতে শুরু করলো। দারোয়ান বলল, আজ থেকে কয়েক বছর আগে এই বাড়িতে একটা খুন হয়েছে। আমি বললাম, খুন হয়েছে কিভাবে? দারোয়ান বলল, আপনারা যে ইউনিটে থাকেন ওই ইউনিটে একটা ফ্যামিলি থাকতো, একটা কলেজে পড়ুয়া মেয়ে ছিল, খুবই ভালো। সানি বলল, তারপর? দারোয়ান বলল, মেয়েটার বাবা বিদেশে থাকতো, মেয়েটার মা অনেক খারাপ ছিল, চরিত্র সমস্যা ছিল, অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াতো, ঘরে নিয়ে আসতো। এগুলো দেখে মেয়েটা অনেকবার তার মাকে নিষেধ করেছে এগুলো না করার জন্য, কিন্তু ওই মহিলাটা শোনেননি। এরপর একদিন রাতে মেয়েটার মা মেয়েটাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, মেয়েটা ওইখানেই মারা যায়। আমি বললাম, তারপর কি হলো? দারোয়ান বলল, এরপর মেয়েটার মা অন্য একটা লোকের সাথে পালিয়ে যায়, বাসার মালিক পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে মেয়েটার লাশ নিয়ে যায়। এরপর পোস্টমর্টম করে লাশটা আবার ওইখানে রেখে যায়। মালিক বাধ্য হয়ে মেয়েটাকে এইখানে দাফন করে, কিন্তু কোনো জানাজার হয়নি। এরপর আরও একটা ফ্যামিলি এই বাসা ভাড়া নেয়, তাদেরকেও একটা সন্তান মারা যায়, তারপর বাসা ছেড়ে দিয়ে চলে যায়। অনেকদিন পর আপনাদের পেয়ে মালিক বাসাটা ভাড়া দেয় অল্প টাকায়। দারোয়ানের কথা শুনে আমি আর সানি পুরো স্তব্ধ হয়ে গেলাম। এই জন্যই প্রতি রাতে একটা মানুষ ওই কবরের কাছে দাঁড়িয়ে থাকে, আমাদেরকে একটা লাশের জানাজা পড়াতে বলে, আবার ওই কবর জিয়ারত করতে বলে। এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আসল কথা হচ্ছে ওর আত্মাকে ধ্বংস করতে হবে, কারণ যতদিন ওর আত্মা থাকবে ততদিন সে মানুষ মারবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো চিন্তা করছিলাম, এমন সময় সানি বলল, তোর সাথে এতদিন যা ঘটেছে সবই সত্যি ছিল। আমি বললাম, এখন তো সেটাই মনে হচ্ছে। সানি বলল, তোকে দিয়ে মারার সংবাদটা দিচ্ছে। আমি বললাম, কিন্তু আমাকে দিয়ে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। এরপর আমি দারোয়ানকে উদ্দেশ্য করে বললাম, মামা মেয়েটার কোনো রুম থাকতো জানেন? দারোয়ান বলল, পূর্ব পাশের ওই রুমটাতে। এবার একটু ভয় পেলাম, কারণ ওইটাতে আমি থাকি। এরপর আমি আর সানি দারোয়ানের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রুমে গেলাম, কিছুই পাই কি না খোঁজার জন্য। অনেক খুঁজেও কিছু পেলাম না। যখন সানসেটের দিকে তাকালাম, মনে হচ্ছে কিছু একটা উল্টো হয়ে আছে। আমি গিয়ে সেটা হাতে নিলাম, দেখি একটা ডায়েরি, অনেক সুন্দর করে লেখা আছে সেখানে মেয়েটার প্রত্যেকটা জীবনের কাহিনী। আমি অনেকক্ষণ পড়লাম, বুঝতে পারলাম অনেক কষ্টই ছিল মেয়েটা। ডায়েরির অনেকগুলো পাতা উল্টানোর পর একটা ছবি পেলাম, অনেক সুন্দর একটা মেয়ের ছবি। ছবিটার পেছনে লেখা আছে নীলা, হয়তো মেয়েটার ছবি হবে। আমি সানিকে দেখালাম, সেই ছবিটা নিয়ে দারোয়ানের কাছে দেখালাম, আর দারোয়ান বলল, এটাই মেয়েটার ছবি। ওই দিন রাতে আমি সানি আর ফারহাদ একসাথেই ঘুমালাম না। সেদিন আর আমাদের তেমন কিছু হয়নি। পরের দিনও মেয়েটাকে নিয়ে অনেক কিছু চিন্তা করলাম। ওই দিন রাতেও আমরা বসে বসে ভাবছি কি করা যায়। এমন সময় ফাহাদ বলল, আমার একটা মামা আছে, ওনার একটা চমকা বন্ধু আছে যে এইরকম তাবিজ আর জিন পরীর আত্মা নিয়ে অনেক কাজ করে। আমার মনে হয় ওনার সাথে আমার কথা বলা ভালো হবে। সানি বলল, তোর মামাকে কল দে, সব কিছু বল। এরপর ফাহাদ ওর মামাকে কল দিয়ে সব কিছু বলল। বলার পর ফাহাদের মামা বলল, আমাদের একজনকে সেখানে যেতে হবে, কারণ কাজটা আমাদের নিজেদের করতে হবে। এরপর ফাহাদ বলল, জুয়েল তুই যা, কালকে মামার কাছে রাঙামাটি। আমি বললাম, তোরা যাবি না? সানি বলল, সবাই যাওয়ার দরকার নেই, তুই যা, গিয়ে সব কিছু বলবি এবং কি করা যায় সেটাও জেনে আসবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা খেয়ে দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। সেই জন্য তেমন কিছু হয়নি। পরের দিন আমি ফেরত শুয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। সানি আর ফাহাদকে বিদায় জানিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। সারাদিন অনেকবার ওদের সাথে কথা হয়েছে। যেতে যেতে প্রায় রাত 10টা বেজে যায়। আমি একটা হোটেলে গিয়ে উঠলাম।
ফাহাদের মামাকে বললাম পরের দিন সকালে দেখা করব। সারাদিন জার্নি করার কারণে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছে। আমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে একটা লোক এসে আমার দরজায় আঘাত করতে লাগলো। তারপর আমি বললাম, কে? লোক বলল, আমি বললাম, আমিটা কে? এত রাতে এখানে কি চান? লোকটা বলল, আমি এই হোটেলের দারোয়ান, আপনাকে 3জন ছেলে ডেকেছে। আমি বললাম, কোন ছেলে? লোকটা বলল, আরে এত কিছু বলতে পারবো না, আপনি বাইরে এসে দেখা করে যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এরপর আমি রুম থেকে বের হলাম। বাইরে গিয়ে দেখি কিছুই নেই। আমি আবার ভিতরে চলে যাব, এমন সময় কেউ একজন বলল, কিরে পালাচ্ছিস কই? আমি তাকিয়ে দেখি হাকিমেরটা। মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এটা কি করে সম্ভব? গত পরশুদিন হাকিমের লাশ বাড়িতে পাঠানো হলো, কিন্তু হাকিম এখানে আসলো কি করে? আমি মনে মনে দৌড় দেওয়ার চিন্তা করলাম। এমন সময় পিছনে ফিরে দেখি সাদ্দাম দাঁড়িয়ে আছে। এর মানে হচ্ছে কেউ একজন আমার কাঁধে উপর হাত রাখলো। তাকিয়ে দেখি এটা ফারুক। আমি কোনো কিছু বলার আগে ফারুক একটা আঙ্গুল দিয়ে আমার গলাটা কেটে দিল। আমি দৌড় দিতে লাগলাম। এমন সময় হাকিম এসে আমাকে একটা ধাক্কা মারে। আমি কিছুই বুঝতেছি না, এটা কি করে সম্ভব? ওরা একজনও বেঁচে নেই, কিন্তু ওরা এখানে কিভাবে আসলো? এরপর ওরা 3জন মিলে আমাকে টেনে একটা রাস্তার পাশে নিয়ে গেল। সেখানে দেখি একটা কবর, আর আমাকে ওই কবরের কাছে নিয়ে গেল। আমি অনেক চিৎকার করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে কেউই আমার কথা শুনতেছে না। আমার মাথা ছাড়া পুরো দেহটা কবরের মধ্যে ঢুকিয়ে ফেললো। এরপর মাটি দিয়ে চাপা দিয়ে মাথার অনেক জোরে একটা আঘাত করে ওরা চলে গেল। মাথায় আঘাত পাওয়ার পর আমার আর কিছুই মনে নেই। সকালবেলা একটা লোক এসে আমাকে বলল, আপনি এখানে কেন? আমি তাকিয়ে দেখলাম রাস্তায় পাশে আমি শুয়ে আছি। আমি কিছু না বলে দৌড় দিয়ে হোটেলে চলে গেলাম। রুমে গিয়ে মোবাইল টেনে সানিকে কল দিলাম। কয়েকবার কল দেওয়ার পর সানি কল ধরলো। এরপর আমি বললাম, সানি ফাহাদ কোথায়? সানি বলল, ফাহাদ তো আর নেই। আমি বললাম, নেই মানে কোথায় গেছে? সানি এবার কান্না শুরু করে দিল এবং পুরো ঘটনা তো বলতে লাগলো। সানি বলল, কালকে রাতে ফাহাদকে কেউ একজন ডেকে নিয়ে যায়। আমি বললাম, তারপর? সানি বলল, তারপর কি করে জানি না, কিন্তু সকালে ফাহাদের দেহটা খুঁজে পায় একটা রাস্তার পাশে, একটা গর্তর ভিতরে। পুরো শরীরটা মাটি দেওয়া ছিল, শুধু মাথাটা উপরে ছিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সানি বলল, না, তুই ওর মামার সাথে দেখা কর, কবিরাজটার কাছে যা, গিয়ে সব কিছু জেনে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমি ফাহাদের মামার সাথে দেখা করে ওই চমকা কবিরাজটার কাছে গেলাম। যাওয়ার পর উনি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন আর বললেন, ওই তুই এখানে দাঁড়া আর জামা কাপড় খুলে আয়। মামা আমাকে ইশারা এটা করতে বললেন। আমি জামা কাপড় খুলে ছোট্ট একটা প্যান্ট পরে ওইখানে গিয়ে বসলাম। এরপর উনি বলতে শুরু করলেন। কবিরাজ বলল, অনেক দেরি করে ফেলেছিস, আরও আগে আসার দরকার ছিল। আমি বললাম, মামা আমি তো কিছুই বুঝতেছি না। কবিরাজ বলল, 4জন মারা গেছে, বাকি 2জন মরবি। আমি বললাম, মামা আমাদের একটু হেল্প করেন, পুরো ঘটনাটা আমাকে বলেন। এরপর উনি বলতে শুরু করলো, আমাদের ওই বাড়িতে যে মেয়েটা মারা গিয়েছিল সে ছিল একটা মডার্ন, আর মেয়েটার আত্মাটাও এখন ওই বাড়িতে আছে। যত মানুষ ওই বাসায় থাকবে তাদের প্রত্যেকেই মরতে হবে। তোদের আগেও একটা শিশু মারা গিয়েছে। সব কিছু ঘটার আগে তুই জানতে পারিস এবং সেটা তোর সাথে হয়। আমি ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম, সব কিছু মিলে গেছে। তারপর আমি বললাম, মামা এখন ওই আত্মাটাকে ধ্বংস করে দিন, না হলে তো সে আরও মানুষ হত্যা করবে। কবিরাজ বলল, আমার দ্বারা হবে না, তোদের নিজেদেরই করতে হবে। আমি বললাম, আমরা কিভাবে করব? কবিরাজ বলল, তুই কখনো ওই কবরের কাছে গিয়েছিস? আমি বললাম, না, কেন? কবিরাজ বলল, ওই কবর উপর তোদের 6জনের চেহারার ছবি আঁকা আছে, 4জনের চেহারা এর চিহ্ন দেওয়া আছে, মানে 4জন মারা গেছে, বাকি 2টা এখনো পড়েনি, তবে আজকে একটা পড়বে। আমি বললাম, মামা এটা দমানোর কোনো উপায় নেই? কবিরাজ বলল, আছে একটা, তোর বন্ধুকে বল অন্য কোথাও চলে যেতে। আমি বললাম, আচ্ছা মামা, যারা মারা গেছে তাদের আমি অনেকবার দেখেছি, তারা আমাকে মেরে ফেলছে, আমি নাকি তাদের মেরেছি, এটা কি করে সম্ভব? কবিরাজ বলল, কারণ
তুই যে রুমটাতে থাকিস ওই রুমটাতে ছিল মেয়েটার রুম, এবং ওইখানে তাকে হত্যা করা হয়েছে। সেই জন্যই তোর চেহারা নকল করে মেয়েটার আত্মা তোর বন্ধুদের মেরেছে। এবার পুরো ঘটনাটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। তারপর আমি বললাম, মামা এখন আমাদের কি করতে হবে? কবিরাজ বলল, প্রথমে ওই কবর উপর থাকা চেহারাগুলো মুছতে হবে। তারপর তোরা দুজনে একটা লাল সিলুট কাপড় পরে একটা খাসি বলি দিতে হবে। মনে রাখবি, এক কোপে খাসির মাথাটা আলাদা করতে হবে। মাথাটা রেখে দিবি, খাসির দেহটা ফেলে দিবি। কাজটা করতে হবে রাত 12টা 1 মিনিটে। ওই দিন রাত 2টার সময় শ্মশানে যাবি, গিয়ে পোড়াতে থাকবি দেহটার মাথা আর খুলি, আর বাম হাতের পেশি যে নিবি ওগুলো নিয়ে বাসে আসবি। মনে রাখিস, আসার সময় অনেক কিছু তোকে পেছন থেকে রাখবে, কিন্তু ভুলেও তাকাবি না। যদি তাহলে তাকাস, ওইখানে তোর মৃত্যু হবে। কথাগুলো শোনার পর আমার পুরো দেহটা স্তব্ধ হয়ে যায়। এতগুলো কাজ কিভাবে করব? এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, মামা এগুলো একা করতে হবে নাকি সানিও আমার সাথে যেতে পারবে? কবিরাজ বলল, শুধু বলে দেওয়ার সময় থাকতে পারবে, বাকি কাজগুলো একাই করতে হবে। আমি বললাম, এরপর আর কোনো কাজ করার আছে মামা? কবিরাজ বলল, খুলি আর পেশিটা আনার সময় তোকে সম্পূর্ণ নগ্ন হয়ে যেতে হবে, গায়ে একটা সুতাও থাকতে পারবে না। আমি বললাম, এরপর কি করতে হবে? কবিরাজ বলল, ওই কবরটার কিছু মাটি নিবি, তারপর একটা প্রদীপ নিবি, আমি কিছু পানি দিচ্ছি, এই পানিগুলোতে আগুন জ্বালাবি। তুই মাথার খুলিটা আর খাসির মাথাটা আগুনের 2 পাশে রাখবি। তারপর মেয়েটার যে ছবি আর ডায়েরিটা আছে সেগুলোর উপর মাটিগুলো ছিটাতে থাকবি। দেখবি মেয়েটার আত্মাটা তোর সামনে আসবে। তারপর তুই ছবি আর ডায়েরি ওই আগুনে ফেলে পুড়িয়ে ফেলবি। মনে রাখবি, এই কাজটা তুই সহজে করতে পারবি না, ওই আত্মা তোর অনেক বাধা দেবে। এইটাও মনে রাখিস, যদি কোনো ভুল হয় তাহলে তোদের মৃত্যু অনিবার্য। আমি বললাম, মামা আর কিছু লাগবে? কবিরাজ বলল, ওই পানিগুলো আর ওই তাবিজটা এবং ওই পুঁতিটা নিয়ে যা, আর এই মন্ত্রটা পড়বি। যতক্ষণ তোর কাজ শেষ না হয় ততক্ষণ এই মন্ত্রটা পড়ে থাকবি। এই কথাগুলো বলে কবিরাজ আমাকে পানি, পুঁথি আর একটা তাবিজ দিল। এরপর কাগজগুলো একটা মন্ত্র লিখে দিল। এরপর কবিরাজকে কিছু টাকা দিয়ে আমি আবার ঢাকায় রওনা দিলাম। সানিকে কল করে বললাম একটা খাসির ব্যবস্থা করতে। আমি ঢাকায় যেতে যেতে প্রায় রাত 11টা বেজে যায়। সেদিন আর কোনো কাজ না করে ঘুমিয়ে গেলাম। ওই দিন রাতে প্যারানর্মাল কিছুই ঘটেনি। ফজরে আজান দিল, আমার ঘুম ভেঙে যায়। সানিকে ডাক দিলাম নামাজ পড়ার জন্য। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি 4 জন ছেলে কবরটা জিয়ারত করছে আর কান্না করছে। আমার আর বসতে দেরি হলো না যে এই 4 জন হচ্ছে সাদ্দাম, ফারুক, হাকিম আর ফাহাদ। নিজেদের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সানিকে নিয়ে ফজর নামাজ পড়ে নিলাম। সকালে বাড়ির পেছনে একটা খালি জায়গায় একটা স্ট্যান্ড বানালাম, যেখানে খাসিকে এক কোপে আলাদা করা যাবে। যাবতীয় সব কার্যক্রম শেষ। হঠাৎ করে আমার মনে হলো কবর উপর চিহ্নের কথা। আমি একা একা গেলাম সেই কবর পাশে, গিয়ে দেখি আমরা 6 জনের চেহারা মোটামুটি একটা আকৃতি আঁকা আছে। কবরের উপর 5 জনের চেহারার চিহ্ন উপর কিরাস দেওয়া দেখে একটু ঘাবড়ে গেলাম। এরপর আমি সবগুলো চিহ্ন মুছে দিলাম, একটাও রাখলাম না। অবশেষে রাত 11টা 50 বাজে। আমি আর সানি ছাগলটাকে উল্টো করে ওই স্যান্ডউইচের মধ্যে ভালোভাবে বেঁধে দিলাম, যাতে নড়াচড়া করতে না পারে। 12টার সময় দুজনে লাল সেলো কাপড় পরে নিলাম, বড় একটা ধামা নিলাম। ছানির হাতে আর বললাম এক কোপে খাসির মাথাটা আলাদা করতে। ও অনেক জোরে আওয়াজ দিয়ে খাসির গলায় বরাবর কোপ দেয়, সাথে সাথে মাথাটা আলাদা হয়ে লাফালাফি শুরু করে। তারপর আমি আর সানি মিলে মাথা ছাড়া দেহটা একটা নদীতে ফেলে দিই। তারপর মাথাটা নিয়ে চলে গেলাম। রাত 2টা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর আমি স্পষ্ট নগ্ন হয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তাটা থমথম হয়ে আছে। সানি আসতে চেয়েছিল, বাট 2 জন আসা যাবে না, সেই জন্য আমি একাই গেলাম। যেতে যেতে অনেক রকমের প্রাণী দেখলাম, সেগুলো আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আমি একটা জলজন্ত তীরের সামনে গেলাম, দেখলাম একটা মানুষের পুরো শরীর আগুনে জ্বলছে। শরীর চামড়াগুলো পুড়ে কালো হয়ে গেছে, এখানে হাড়গুলো পড়তেছে। কিভাবে কি করব বুঝতেই পারছি না।
পুরো শ্মশানের চারপাশে অনেকগুলো সাপ মাথা ঢুকে দাঁড়িয়ে আছে। দেহটা জ্বলছে, বাট মাথাটা আলাদা হচ্ছে না। আমি একটা বড় সাইজের কাঠ নিলাম, নিয়ে চিতার উপরে জ্বলন্ত কাঠগুলো ফেলে দিয়ে মানুষটার পুরো শরীরটা বের করলাম। মাথাটা অনেকবার আঘাত করলাম, কিন্তু মাথা আলাদা হচ্ছে না। অনেক জোরে জোরে আঘাত করতে লাগলাম। তারপর মাথার খুলিটা আলাদা হয়ে নিচে পড়লো। এরপর বাম হাতে পেশাসটা নিলাম একটা ব্যাগে। সব কিছু ঠিক ছিল, বাট যখন ওইখান থেকে আসতে যাব তখনই আমার উপর শুরু হলো অন্যরকম অত্যাচার। অনেকগুলো সাপ লেজের উপর ভর করে দাঁড়িয়ে আছে এবং পুরো রাস্তা আটকে আছে। আমি অনেক তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। পরে একটা যন্ত্র কাঠের টুকরো নিলাম হাতে, সেটা দিয়ে আঘাত করতে যাব, এমন সময় সাপগুলো আর নেই। আমি আবার হাতটা দিলাম, পেছন থেকে কেউ একজন আমাকে ডাকছে। আমার মায়ের গলা। আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু পেছনে তাকালাম না। আবার হাতটা দিলাম, এবার আমার বাবার গলার ডাক শুরু হলো, তাও আমি পেছনে তাকালাম না। এরপর আমার বন্ধুগুলোর কণ্ঠে ডাকা শুরু করলো, আমি তাও পেছনে তাকালাম না। আমি হাঁটতে থাকলাম, মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। একটু দূরে যাওয়ার পর দেখি সামনে রাস্তা কি যেন একটা জ্বলতেছে, মনে হচ্ছে সাদা কিছু, কিন্তু এত রাতে এখানে কি আসবে। আমি সামনে গেলাম, গিয়ে দেখি একটা লাশ শুয়ে আছে। দেখে খুলের ব্যাগটা আমার হাত থেকে পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে সেটা আবার নিলাম। ভয়ে সামনে যেতে পারছি না, আবার পেছনে আসতে পারছি না। আমি ভয়ে ভয়ে সামনে গেলাম, গিয়ে দেখি এরা সাদ্দামের লাশ। চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসছে। আমি সাইড দিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। লাশটা আমার সামনে শুয়ে আছে, পুরো রাস্তাটা ব্লক করে। আমি চোখ বন্ধ করে লাশটাকে টপকে গেলাম। এবার লাশটা আমাকে পেছনে থেকে ডাকা শুরু করলো। আমি না তাকিয়ে হাঁটা দিলাম। সামনে গিয়ে আবার একটা ধাক্কা খেলাম, কারণ সেখানে আরও একটা লাশ। আমি ভয়ে ভয়ে আগাতে লাগলাম। এবার দেখলাম এটা ফারুকের লাশ। চোখ একটা বন্ধ করে আর একটা খোলা রেখে মুখ দিয়ে কালো রক্ত বের হচ্ছে। সেটা আমি ওই চিতা লোকটার মুখে দেখেছিলাম। এবারও আমি চোখ বন্ধ করে লাশটাকে টপকে গেলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। পেছনে না তাকিয়ে উঠে দাঁড়ালাম, আবার হাঁটা শুরু করলাম। আর একটু সামনে যাওয়ার পরে বিশাল আকারের একটা ধাক্কা খেলাম, কারণ এবার দুইটা একসাথে শুয়ে আছে পুরো রাস্তা মেরে। চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। আস্তে আস্তে সামনে গেলাম, গিয়ে দেখি একটা হাকিমের লাশ আর একটা ফাহাদের। মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এবার এগুলো টপকাবো কিভাবে, কারণ দুটো লাশ একসাথে শুয়ে আছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি আবার চোখ বন্ধ করে টপকাতে যাব, এমন সময় আমার পাটা পড়ে গেল লাশের মাঝখানে। সাথে সাথে ওদের সাদা কাপড়গুলো ওদের গায়ে থেকে খুলে আমার গায়ে জড়িয়ে যায়, আর ওরা দুজনে দাঁড়িয়ে হাসতে থাকে। আমি নড়তে চড়তে পারছি না। কাপড়গুলো থেকে পচা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি মারা যাব। তারপর আমি ওই মন্ত্রটা পড়তে লাগলাম, যেটা আমাকে কবিরা শিখিয়ে দিয়েছিল। পড়ার সাথে সাথে কাপড়টা খুলে যায়, আর আমি দৌড় দিতে শুরু করি। অনেকক্ষণ দৌড়ানোর পর আমি বাসার সামনে আসি। দেখলাম সামনে একটা লাইট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার দেখে বলতে শুরু করলো, কিরে তুই ঠিক আছিস? আমি বললাম, তারপর বাসায় চল, পেছনে অনেক বিপদ। সানি বলল, সব কিছু এনেছিস? আমি বললাম, চল, এখনই কাজ শুরু করে দিতে হবে, সময় কম, একটু পরে আজান দিবে। এই কথা বলেই আমি সানিকে নিয়ে রুমে চলে গেলাম, গিয়ে সব কিছু সাজাতে শুরু করলাম। একটা বাটি নিয়ে সেটাতে পানিগুলো দিলাম। এক পাশে খাসির মাথা, অন্য পাশে মাথার খুলিটা রাখলাম, আর হাতের পেশাসটা আমার হাতেই রাখলাম। এরপর আমি মাটিগুলো হাতে নিয়ে ওই পানির উপরে মেরে দিলাম। সাথে সাথে সেখানে আগুন জ্বলতে শুরু করলো। সানি ভয়ে কাঁপতে শুরু করলো। আমি এইবার ডায়েরিটার ছবিটা খুঁজতে লাগলাম, কিন্তু ভুলে আমার রুমে রেখে চলে এসেছি। এরপর সানিকে বললাম, সানি আমার রুমে যা, ডায়েরির ছবিটা নিয়ে আয় তাড়াতাড়ি, সময় কম। সানি কথা না বলে ভয় ভয় রুমে গেল। অনেকক্ষণ হয়ে গেছে, ও আসছে না। আমারও একটু চিন্তা হলো, এই সময় এখান থেকে ওঠা ঠিক হবে না। আমি বারবার মন্ত্রটা পড়তে লাগলাম। এমন সময় বিকট একটা আওয়াজ শুনে, যেটা আমার রুম থেকে আসছে। আমি তাড়াতাড়ি উঠে রুমে চলে গিয়ে দেখি সানি নেই।
কিছুক্ষণ খুঁজলাম, পেলাম না। পরে দেখি উপর থেকে রক্ত পড়ছে। আমি তাকে বিশাল আকারের একটা শট খেলাম, কারণ ছানের গলায় দড়ি দেওয়া, গলাটা পেঁচিয়ে মাথাটা উল্টো করে ফ্যানের সাথে ঝুলিয়ে ফ্যান উপরে রাখা। আমি দেখে কাঁদতে শুরু করলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভয়ে ভয়ে শানের শরীরে হাত দিলাম, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। ওর হাত থেকে ডায়রিয়ার ছবিটা নিয়ে আমি আবার আগুনের সামনে গেলাম, গিয়ে ডায়েরিটা আগুনে ফেলে দিলাম। এটা পড়তে শুরু করলো, কিন্তু পড়ার সাথে সাথে একটা হাতে রক্ত বের হচ্ছে। এরপর আমি ছবিটা আগুনে দিলাম, কিন্তু এটা পড়ছে না। হঠাৎ খেয়াল করলাম আমার রুম থেকে নুপুরের শব্দ আসছে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম, অপরও একটা পা দেখলাম। পাটা দেখে আর সাথে সাথে আমার মুখ অফ হয়ে গেল, মন তো বের হচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম কিছু একটা আমার গলা চেপে ধরেছে। তাকিয়ে দেখি একটা হাত। আমি আবার মন্ত্র পাঠ করতে শুরু করলাম। এবার কান্নার আওয়াজটা আসছে ওই ছবিটার থেকে। আমার গলা এতই জোরে চেপেছে যে আমি মন্ত্র পড়তে পারছি না। তারপর আমি পড়তে লাগলাম, কান্নার আওয়াজটা আরও বাড়তে লাগলো। এক সময় ছবিটাতে আগুন জ্বলতে শুরু করলো, আর ওই হাতটা অনেক জোরে একটা আছাড় মারলো। আমার আর কিছুই মনে নেই, অজ্ঞান হয়ে পড়ে রইলাম। পরের দিন 11টার সময় আমার জ্ঞান ফিরে আসে। আমি গিয়ে একটা প্যান্ট পরলাম। কালকের ওই আগুনের জায়গাটা গিয়ে দেখি একটা কাক মরে আছে। হঠাৎ করে আমার ছানের কথা মনে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে রুমে গেলাম, গিয়ে দেখি একটা মৃতদেহ পড়ে আছে। শেষ পর্যন্ত কেউ রইল না আমার পাশে। চলে গেল আমার বন্ধুগুলো। অনেক চিৎকার দিয়ে কান্না করলাম। এরপর আমি সামনে রুমে গেলাম, গিয়ে দেখি বাথরুমের ভিতরে পানির শব্দ হচ্ছে। দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখি দুইটা পা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমি আস্তে আস্তে দরজার সামনে গেলাম, গিয়ে দেখি আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বাথরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল। আমি খুলে দেখলাম কেউ নেই। একটা দেওয়ালে রক্ত দিয়ে লেখা আছে বিদায়। এর মানে কিছুই বুঝলাম না, হয়তো চলে গেছে অথবা আমাকে বিদায় দিয়ে দিচ্ছে। এরপর সানি লাশটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আমার পরীক্ষার কারণে সাথে যেতে পারিনি। আমি সিদ্ধান্ত নিলাম আর এখানে থাকবো না এই শহরে একা করে দিয়েছে আমাকে, কেড়ে নিয়েছে আমার কলিজাগুলোকে। এরপর থেকে কয়েকদিন আমি দাওয়ানের সাথে রাত কাটালাম। যদিও আমি বিপদমুক্ত ছিলাম। ক্যাম্পাসে গিয়ে ট্রান্সফার করে নিলাম চট্টগ্রাম। সব কিছু ঠিকঠাক করে সব জিনিসপত্র গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। গেটের সামনে গিয়ে ফিরে তাকালাম অভিশপ্ত সেই বাড়ির দিকে, যেই বাড়িটা আমার লাইফের সবচেয়ে কাছের মানুষগুলোকে কেড়ে নিয়েছে। হয়তো আজকে আমরা 6 জন বের হতাম বাড়ি থেকে, কিন্তু ভাগ্য নির্মম পরিস্থিতি আমাকে একা করে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলাম বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওই খোলামল শহরের দিকে। এত মানুষ থাকার পরও নিজেকে খুব একা মনে হচ্ছে। টিকিট কাউন্টারে গিয়ে বললাম, ভাই টিকিট দেন। এমন সময় পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি সাদ্দাম সহ আমার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে। আমাকে বলল, কিরে একটা টিকিট নিবি? ফারুক বলল, আমাদের সাথে নিবি না? ফাহাদ বলল, আমরা বাড়ি যাব। হাকিম বলল, বন্ধু আমি বমি করি, আমার জন্য জানালার পাশের সিটটা নিস। সানি বলল, আমি তোর সাথে বসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি টিকিট নিয়ে আসছি। এমন সময় কাউন্টারের লোক বলল, এই ভাই আপনি কার সাথে কথা বলছেন? আমি বললাম, কেন আপনি দেখছেন না আমি কার সাথে কথা বলি? আমার বন্ধুদের সাথে। লোক বলল, কোথায় আপনার বন্ধুরা? এখানে তো কেউ নেই। আমি বললাম, ওই যে ওরা 5 জন দাঁড়িয়ে আছে। লোকটা বলল, আরে কোথায় 5 জন? এই নিন আপনি টিকিট নিন। আমি বললাম, কয়টা দিচ্ছেন টিকিট? লোকটা বলল, একটা। আমি বললাম, একটা কেন? আমরা 6 জন আছি, আপনি 6টা দেন। লোকটা বলল, আরে ভাই কোথায় 6 জন? এখানে আপনি ছাড়া কেউ নেই। আমি বললাম, আপনি তো এত কথা বলেন কেন? 6টাই দেন। লোকটি আর কিছু বলল না, 6টা টিকিট কেটে দিল আর অবাকভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি স্পষ্ট দেখলাম ফারুক আর ফাহাদ একসাথে, সাদ্দাম আর হাকিম একসাথে, আর আমি আর সানি একসাথে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। আমরা 6 জন মিলে অনেক আড্ডা দিচ্ছি, অনেক মজা করছি, অনেক হাসাহাসি করছি। আমার কথা বলার আর হাসি দেখে গাড়িতে বসে লোকগুলো অবাক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে
আমি পাগল অথবা মাথায় কোনো সমস্যা আছে, কিন্তু ওরা তো জানে না আমি আমার বন্ধুদের সাথে আছি আর ওদের সাথে কথা বলছি। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে আর আমরাও চলছি আমাদের গন্তব্য। সাথে আছে বন্ধুরা, বাস্তবে না হোক অনুভবে সবসময় আছে ওরা আমার মনে, আমার প্রাণে বেঁচে থাকবে চিরকাল। সমাপ্ত। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্প বাস্তবের সাথে কোনো মিল নেই, পুরোটাই কাল্পনিক। কেউ সিরিয়াসলি নেবেন না এবং বাস্তবের সাথে তুলনা দেবেন না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।